আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমাদের স্ট্যান্ড অফ ম্যাটেরিয়ালসের সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই সাজেশন থেকে ইনশাল্লাহ আপনারা রচনামূলক তো সবগুলো পেয়ে যাবেন, সংক্ষিপ্ত কিন্তু স্যার 2টা থেকে 3টা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই যে ধৈর্য ধরে আমাদের সাজেশনটা দেখবেন এবং এই সাজেশনের একদম শেষে কিন্তু আমাদের যে অধ্যায়গুলো করা হয় নাই, যেমন স্যার আমাদের 13তম অধ্যায় কয়েকটা ম্যাথ আছে, ওইখান থেকে 2টা ম্যাথ করে দিব এবং 15তম অধ্যায় আমাদের করা হয় নাই, ওখান থেকে একটা প্রমাণ এবং একটা অঙ্ক কিন্তু ওখানে করে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এই সাজেশনের শেষে কিন্তু ওটা ওই প্রমাণ এবং ওই অঙ্ক 2টা কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, তো দেখেন আমি প্রমাণকে আমি আজকে আমাদের সাজেশনটাকে আমি 2টা পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে স্যার আমাদের যতগুলো প্রমাণ আছে, মানে কোনগুলো প্রমাণ আমাদেরকে করা লাগবে, কোনগুলো লাগবে না, এটা নিয়ে প্রথমত আলোচনা করব। আর দ্বিতীয়ত স্যার আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি কি নোট করে দিয়েছি, ওইগুলো আপনারা করবেন। ঠিক আছে, ওকে। তো দেখেন আমাদের এই টোটাল অধ্যায় তো আমার আছে 14টা 15টা টোটাল। 15টা অধ্যায়ের ভিতরে আমি কি সবগুলো অধ্যায় করব না, আমি টোটাল 5টা অধ্যায় করব। 5টা অধ্যায় করলে 5টা অধ্যায়তে কিন্তু আপনার রচনামূলক ইনশাআল্লাহ 100% আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো 5টা অধ্যায় 5টা ভালো করে বোঝেন স্যার। আমাদের প্রথম অধ্যায় থেকে অঙ্ক থাকবে ইনশাআল্লাহ, মানে প্রথম অধ্যায় রচনামূলক থাকবে, পঞ্চম অধ্যায় থেকে থাকবে, ষষ্ঠ অধ্যায় থেকে থাকবে, দশম অধ্যায় থেকে থাকবে, আর 11তম অধ্যায় থেকে থাকবে। এই 5টা অধ্যায় মানে 1, 5, 6, 10, 11, এই 5টা অধ্যায় থেকে কিন্তু আবার রচনামূলক অঙ্ক থাকবে। ঠিক আছে, এই 5টা অধ্যায় থেকে অবশ্যই আমাদেরকে ভালো করে করতে হবে। এখন আমাদের কিন্তু রচনামূলকে কিন্তু স্যার 5টার ভিতরে 5টা রচনামূলক, 5টার ভিতরে 5টা অঙ্ক থাকবে, আর কিন্তু স্যার 2টা প্রমাণ থাকবে। আমার কিন্তু রচনামূলক 7টা আসার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে 1, 5, 6, 10, 11 এই যে 5টা অধ্যায়, 5টা অধ্যায় অবশ্যই আপনি ভালো করে করবেন এবং 5টা অধ্যায়ের কিন্তু আমি ওখানে অঙ্কগুলো দিয়েছি। এছাড়াও কিন্তু স্যার আপনাদের নবম অধ্যায় থেকে দিয়েছি একটা না 2টা অঙ্ক, তারপর অষ্টম অধ্যায় থেকে, আর 13তম অধ্যায় থেকে হলো 2টা, আর 15তম অধ্যায় থেকে একটা, ওটা সংক্ষিপ্তর জন্য। ঠিক আছে, তো আমরা দেখি আসলে আগে আমরা প্রমাণগুলো খেয়াল করি, একটু খেয়াল করেন। তাহলে দেখেন আমাদের প্রথমত স্যার যে এই যে স্যার এই যে এটা হলো প্রথম অধ্যায়, স্যার প্রমাণ করো যে এক্স ইজ ইকুয়াল টু পিএল বাই এই, এই যে প্রমাণটা এটা হলো প্রথম অধ্যায়ের এই একটা প্রমাণ। আর দেখেন আমাদের দশম অধ্যায়ে আরেকটা প্রমাণ আছে, থিটা ইজ ইকুয়াল টু টিএল বাই জে জি। এই যে দেখেন এই থিটা ইজ ইকুয়াল টু টিএল বাই কত জে জি, এই প্রমাণটা এইটা এবং এটা কিন্তু স্যার আমাদের সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংক্ষিপ্তের জন্য আগে সংক্ষিপ্তের কথা বলি, সংক্ষিপ্তের জন্য এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও দেখেন আমি এই পাশে আরো 2টা প্রমাণ লিখছি। এটা হচ্ছে স্যার দশম অধ্যায়ের প্রমাণ, এটা হচ্ছে দশম অধ্যায়ের প্রমাণ যে পি ইজ ইকুয়াল টু 2 পাই এনটি বাই 4500। আর এটা হচ্ছে আমাদের 12তম অধ্যায়ের প্রমাণ যে প্রমাণ করো যে ফিলেট ওয়েল্ডিং জোড়ের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু 0.707 টি এল ইন্টু এস এস। এটা কিন্তু এই দুটো থেকে কিন্তু একটা প্রমাণ আসার মতো। আর এইখান থেকে কিন্তু প্রথমটা এস ইজ ইকুয়াল টু পিএল বাই এই আর থিটা ইজ ইকুয়াল টু টিএল বাই জে জি। ঠিক আছে, এই যে এই 4টা প্রমাণ, এই 4টাতে কিন্তু 2টা কিন্তু আমাদের 4টা থেকে 2টা বলতে পারেন, একটা যে কোনো একটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমাদের রচনামূলক প্রমাণ এই 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 4টা প্রশ্নগুলো আমার সংক্ষিপ্তের জন্য। এবার বাদ বাকি যা আছে সবগুলো আমাদের রচনামূলকের জন্য। ও সংক্ষিপ্ত আমাদের আরেকটা আছে স্যার, এই যে জে ইজ ইকুয়াল টু পাই ডি 4/32, জে ইজ ইকুয়াল টু পাই ডি 4/32, এটা হচ্ছে সলিড শাফটের ক্ষেত্রে মডুলাস অফ রিজিডিটি জে ইজ ইকুয়াল টু পাই ডি 4/32। ওকে, এবার দেখেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ, দেখেন এই 3টার থেকে আশা করে দেখেন একটা রচনামূলক আপনার থাকবে। দেখেন এটা হচ্ছে যৌগিক দণ্ডের পীড়ন, যে প্রমাণ করো যে এটা হচ্ছে স্যার প্রথম অধ্যায়। তারপর স্যার বেন্ডিং এর ক্ষেত্রে প্রমাণ করো যে এম বাই আই এস বাই ওয়াই ই বাই আর, এটা কিন্তু স্যার আমার ষষ্ঠ অধ্যায়ের প্রমাণ। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে স্যার বিমের ক্ষেত্রে প্রমাণ করো যে এস এস ইজ ইকুয়াল টু ভি কিউ বাই আই বি, এটাও কিন্তু স্যার এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের প্রমাণ। আমি এখানে অধ্যায় ভিত্তিক লিখে দিয়েছি স্যার, খেয়াল করেন ভালো করে। এটা হলো ষষ্ঠ অধ্যায়, এটা অষ্ট অধ্যায়, আর এটা হচ্ছে স্যার প্রথম অধ্যায়। আচ্ছা, এইখান থেকে স্যার আমাদের আরেকটা আছে স্যার, এর দেখা হচ্ছে স্যার বৃত্তাকার সেকশন ক্ষেত্রে এস এস ইকুয়াল টু 4v/3a, এটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত জন্য আসার মতো, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরে যারা করতে চান এটা করে নিতে পারবেন। এই যে স্যার ষষ্ঠ অধ্যায়, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডিপ্লিকেশনের প্রমাণ কিন্তু আপনাদেরকে করিয়েছি স্যার 23 পিএল কিউ বাই কত 648 ইআই। আচ্ছা, এরপর স্যার নিরেট শ্যাফটের ক্ষেত্রে এটা দশম অধ্যায় থেকে কিন্তু স্যার দেখেন আপনাদের কোন অধ্যায় থেকে অঙ্ক আসুক বা না আসুক, আপনাকে 3টা অধ্যায় থেকে অঙ্ক আপনার থাকবে। এক হলো 1, 5, 10, এই 3 অধ্যায় থেকে কিন্তু 3টা থাকবে ইনশাআল্লাহ।
এই জন্য স্যার আমাদের দশম অধ্যায় কিন্তু স্যার আমাদের এই প্রমাণগুলো ইম্পর্টেন্ট। সলিড শাফটের ক্ষেত্রে প্রমাণ করো যে 16t/πd কত কিউব, এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ। এ একটা প্রমাণ, আর এই তিনটা, এই চারটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা বেশি করে করবেন হচ্ছে একটা করবেন, দুইটা করবেন, তারপর এটা তিনটা করবেন, এটা করবেন চারটা করবেন, আর একটা পাঁচটা, এই পাঁচটা বেশি করে করবেন, ঠিক আছে। আর আমাদের 15তম অধ্যায়ের একটা প্রমাণ আছে স্যার BHN মানে ব্রেনেল হার্ডনেস টেস্ট, যে 2p/πd বড় ডি মাইনাস √বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার। এখন স্যার এই যে স্যার আমাদের প্রমাণ মোট 10টা আর ওই 12টা, এর ভিতরে আমি কিন্তু বলে দিচ্ছি কোনগুলো বেশি করে করবেন। এইগুলো যদি করেন, আর প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, দশম অধ্যায়, 11তম অধ্যায়, এই অধ্যায়গুলো যদি আপনি অঙ্কগুলো করেন তাহলে আপনার সবগুলো ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। তো এই ছিল আমার প্রমাণ। এবার আমি কিন্তু এই প্রমাণের পরে আমি এই অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, অঙ্কগুলো করবেন, ঠিক আছে। ওকে, দেখেন আগে ছিল আমাদের প্রমাণ, আর এইবার হচ্ছে আমাদের গাণিতিক সমস্যা, আমাদের ম্যাথ। আমি বলেছিলাম কিন্তু এখান থেকে মোট 5টা অধ্যায় থেকে আপনার ম্যাথ কনফার্ম থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, 10তম অধ্যায় আর 11তম অধ্যায়। তা প্রথম অধ্যায় থেকে মোট আমাদের অঙ্ক করতে হবে স্যার মোট 8টা। তা এর ভিতরে তিনটা হচ্ছে সংক্ষিপ্তর জন্য, আর 5টা আছে আমাদের রচনামূলকের জন্য। তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু লিখে দিয়েছি, কারণ এখানে অঙ্কটার সাইজটা কিন্তু বড়, হ্যাঁ, কিন্তু অঙ্কের সলিউশনটা কিন্তু খুবই ছোট। এই জন্য স্যার দেখতে অনেক ইজি মনে হচ্ছে আর কি। আসলে আমি বোঝাই দিই, খেয়াল করে স্যার এইখানে দেখেন স্যার 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এই যে স্যার 4টা, 1 2 3 4, দেখেন 1 2 3 4, এই 4টা অঙ্ক থেকে কিন্তু একটা রচনামূলক আসার মতো স্যার। আমি রচনা আসবে ইনশাআল্লাহ ধরে রাখতে পারি ইনশাআল্লাহ 99% কিন্তু একটা অঙ্ক থাকবে আপনার, ঠিক আছে। তাহলে এই দেখেন এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করছি, দেখেন আমি কিন্তু আগে করিয়েছি আপনাদের এই ধরনের অঙ্ক, যে 34 সেন্টিমিটার বর্গাকার একটি RCC কলামের ভিতর 3.5 সেন্টিমিটার ব্যাসের 4টি ইস্পাত দণ্ড আছে। ওই কলামের 62 টন চাপালোড প্রয়োগ করা হয়েছে যদি ইস্পাতের ইয়াং মডুলাস কংক্রিটের ইয়াং মডুলাসের 1.5 গুণ হয়। এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে। 1.5 গুণ হয় তবে ইস্পাত এবং কংক্রিটের উৎপন্ন পীড়ন নির্ণয় করো। এগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি আর কি। আপনারা যদি স্যার আমার একদম চ্যানেলে প্রথমে যদি খুঁজেন তাহলে এগুলো কিন্তু পেয়ে যাবেন আর কি, প্রথমতে সার্চ করলে পেয়ে যাবেন। ওকে, তারপর দ্বিতীয়টা বলছো স্যার একই কথা, এটা করছে স্যার 3.5 বর্গকার, আর এটা হলো বৃত্তকার, এটা বর্গকার কলাম, এটা হলো বৃত্তকার কলাম। তার একটি বৃত্তকার RCC কলামের ব্যাস হলো এত, এর ভিতরে 6টি, দেখেন এখানে বলছিল কত 4টা, আর এখানে বলছিল কত 6টি, এখানে বলছিল কত 3.5 সেন্টিমিটার, এখানে বলছে 16 মিলিমিটার ব্যাসের স্টিল রড আছে। কলামটির উপর পিলোড প্রয়োগ করলে, পিলোড কত লোডটা জানেন, পিলোড প্রয়োগ করলে 66 কেজি/সেন্টিমিটার পীড়ন উৎপন্ন হয়। স্টিল রডে উৎপন্ন পীড়নের পরিমাণ এবং আরোপিত লোডের পরিমাণ মানে পি এর মান বের করতে হবে। এখন এই ধরনের অঙ্ক কিন্তু স্যার আপনার থাকবে স্যার। দেখেন এটা হচ্ছে এটা 34 সেন্টিমিটার বর্গাকার বলে দিয়েছে, আর এখানে বলছে স্যার 40 × 40 সেন্টিমিটার বর্গাকার প্রস্থচ্ছেদ, এটা কিন্তু বর্গাকার। এই অঙ্ক কিন্তু স্যার একই কথা আর কি, হ্যাঁ। তারপর দেখেন এর প্রত্যেকটা অঙ্ক সলিউশন কিন্তু দেওয়া আছে, সলিউশনগুলো অবশ্যই আপনি দেখবেন। আর এই সলিউশনগুলো স্যার আমি আবার নতুন করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো দেখি আমি কতদূর দিতে পারি আর কি। ওকে, তারপর আবার বলছে স্যার দেখি একটি ইস্পাতের সিলিন্ডারের বাইরের ব্যাস এত, এর পুরুত্ব এত। এটা কিন্তু সংক্ষিপ্তর জন্য ভেরি ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। সংক্ষিপ্তের জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু লাগবে। এদের থেকে আমি আবারও বলি, এদের থেকে মোট 8টা অঙ্ক করতে হবে। তো এই হলো 6টা। এবং এই যে দেখেন এই যে 6 নম্বর অঙ্কটা সংক্ষিপ্তের জন্য ভেরি দিয়ে রাখেন, ঠিক আছে। সংক্ষিপ্তের জন্য ভেরি দিয়ে রাখেন। ওই যে স্যার একটি 25 মিলিমিটার ব্যাসের বিশিষ্ট 5 দ্বারা 6.5 সেন্টিমিটার পুরুত্ব একটি ইস্পাতকে কি ছিদ্র করতে হবে, মানে একটা 5 দ্বারা একটি ইস্পাতকে কী করতে হবে, ছিদ্র করতে হবে। যদি পাতে ছিদ্র করতে মোট যদি 1250 কেজি বল প্রয়োজন হয় তবে পাতটির উৎপন্ন শিয়ার পীড়ন নির্ণয় করো। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। তা দেখেন আমি যদি একটু ফাইন্ড আউট করে দেই, একটু আলাদা করে দেই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, 2টা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, হলো 3টা প্রশ্ন, আরেকটা প্রশ্ন, হলো 4টা প্রশ্ন, একটা প্রশ্ন, হলো স্যার 5টা প্রশ্ন, আর নিচে একটা প্রশ্ন। এই হলো মোট আমাদের 6টা
আমাদের এখানে গাণিতিক সমস্যা, এবং আরও দুইটা কিন্তু এখান থেকে করতে হবে। মোট আমাদের এখানে এত থেকে কয়টা করতে হবে? 8টা করতে হবে। 8টার থেকে কিন্তু আপনি দুইটা রচনামূলক সরি একটা রচনামূলক একটা সংক্ষিপ্ত পাবেন। তো অবশ্যই অঙ্কগুলো করতে হবে। এসএফডি বিএমডি থেকে কিন্তু স্যার অঙ্ক, বইয়ের অঙ্ক সব করলে কিন্তু আপনার পরীক্ষা আসবে না। আপনাকে নিয়মটা ভালো করে জানতে হবে, ঠিক আছে? নিয়ম ভালো করে জানলে এসএফডি বিএমডি আপনি পারবেন। আর এসএফডি বিএমডি একটাই মাত্র অঙ্ক, যে অঙ্ক আপনার পরীক্ষায় মাস্ট বি ইনশাল্লাহ থাকবে। ওকে, ঠিক আছে। এখন ওই এসএফডি বিএমডিতে স্যার এখানে দেখেন আমাদের সংক্ষিপ্ত আকারে দুইটা, এইখানে 3টা প্রশ্ন বললাম, এই 3টা থেকে একটা আপনি পাবেন, মানে সংক্ষিপ্ত 10টা পড়বে, তাই এই 3টা পড়লে একটা কাটা দেন, মানে 9টা পড়তে হবে আপনাকে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তো দেখেন এখানে বলছে স্যার শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের মধ্যে সম্পর্ক দেখো। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তার থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো 2 দাগটা, যে চিত্রসহ বিভিন্ন প্রকার বিমের সংজ্ঞা দাও, ঠিক আছে? মানে এই 3টা কিন্তু আমার ইম্পর্টেন্ট, 3টা কিন্তু সংক্ষিপ্তের জন্য। আবার 3 দাগ বলছে কি এসএফডি ও বিএমডি এর পরিচালিত চিহ্ন রীতি চিত্রসহ দেখাও, মানে এসএফডি আর বিএমডি আঁকতে হবে। তো উপরেটা পজিটিভ, নিচেটা নেগেটিভ, এই চিহ্নটাকে দেখায় এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে এই আসছিল আমাদের 5ম অধ্যায়ের সাজেশন। এই 3টা পড়লে একটা সংক্ষিপ্ত ইনশাল্লাহ আপনি কনফার্ম পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় থেকে এখানে মোট আমি 4টা অঙ্ক রাখছি। 4টার ভিতরে বলতে গেলে 3টা অঙ্ক করলে আপনার একটা, দেখেন এখানে হচ্ছে এই 3 নম্বরটা হলো সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি, 3 নম্বরটা সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি। এবং এই যে স্যার 1 দাগ, 2 দাগ আর 4 দাগ মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। এই 4 দাগটা রচনামূলকের জন্য ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি, 4 দাগ 2 দাগ এই দুইটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে একটু বুঝাই বলি, শোনেন। 3.6 মিটার দীর্ঘ একটি কাঠের বিমের প্রস্থচ্ছেদ মানে কি আকার, 15 সেন্টিমিটার গভীরতা, 7 সেন্টিমিটার চওড়া। বিমটির 2 প্রান্তে খুঁটির উপর বসানো আছে, বাম প্রান্ত হতে এত মিটার দূরে। দেখবেন আপনার 2 ধরনের অঙ্ক থাকবে, একটা হচ্ছে স্যার যে বাম প্রান্ত হতে এত মিটার দূরে বা ডান প্রান্ত হতে এত মিটার দূরে। আরেকটা অঙ্ক থাকবে স্যার যে আপনার বিমের কেন্দ্রে লোড অবস্থান করে। দেখেন পরেরটা কি বলছে, বিমটি 2 প্রান্ত 2টি খুঁটির উপর খুঁটির উপর বসিয়ে এর মাঝখানে, ঠিক আছে মাঝখানে। আমি কিন্তু 2 ধরনের অঙ্ক আপনাদেরকে করিয়ে দিয়েছি, যে বাম প্রান্ত বা ডান প্রান্ত এত মিটার দূরে, আবার খুঁটির কি মাঝখানে, ঠিক আছে? ওকে, এখন দেখেন এই যে স্যার এইখানে এই বিমটা বলছে আয়তকার বিম, আয়তকার বিমের প্রস্থচ্ছেদ বিশিষ্ট এত মিটার লম্বা। আর এখানে আয়তকারের জায়গায় যদি আপনাকে যদি বলে বর্গাকার, কোনো তো সমস্যা নেই, একই অঙ্ক কিন্তু আয়তকার ক্ষেত্রেও যা বর্গাকার ক্ষেত্রেও তাই। দেখবেন 2 ধরনের থাকবে, একটা হচ্ছে স্যার যে বাম প্রান্ত হতে বা ডান প্রান্ত হতে এত মিটার দূরে, আর একটা থাকবে কি স্যার ঠিক মাঝখানে। তাহলে মাঝখানে হলে এবং বাম প্রান্ত ডান প্রান্ত হতে সূত্র কিন্তু চেঞ্জ আমাদের, ঠিক আছে? যেহেতু অঙ্কের ভিতরে দেওয়া আছে ওগুলো দেখে নেবেন। তাহলে দেখেন এই একটা আর এই যে এই মাঝখানেটা কি সংক্ষিপ্ত আর নিচেটা হল রচনামূলক। এই যে স্যার টি বিম বলবে যে একটা চিত্রে একটি টি বিমের আকার দেওয়া আছে, তো এর হচ্ছে কি বলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেন্ডিং পরিমাণ বের করতে হবে। বের করার পরে নিরপেক্ষ অক্ষ হতে কত মিটার পর 5 মিটার পর এই 5 মিটার পর এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার এই 3টা মানে এই অধ্যায় থেকে 4টা অঙ্ক করলে আপনি ইনশাল্লাহ অঙ্ক একটা পেয়ে যাবেন। আর এই অঙ্ক আর অঙ্ক খুবই দুইটা একই, এইটা 3টা কিন্তু একই, কিন্তু এইখানে শুধুমাত্র সূত্রে একটা পার্থক্য আছে, আর কোনো পার্থক্য আমাদের নেই, ঠিক আছে? বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তাহলে এই ছিল স্যার আমাদের কি 6ষ্ঠ অধ্যায়ের সাজেশন। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে আপনাদের 10ম অধ্যায় এবং 11 অধ্যায়। যেমন 5 অধ্যায় থেকে 6 অধ্যায় থেকে অঙ্ক থাকবে, 10 অধ্যায় থেকে 11 অধ্যায় অঙ্ক থাকবে, আর প্রথম অধ্যায় থেকে অঙ্ক থাকবে। মানে 5টা অধ্যায় করলে 5টাই রচনামূলক আপনি পাবেন, এবং আপনার কিন্তু 2টা কিন্তু সংক্ষিপ্ত অঙ্কও থাকবে কিন্তু। এই জন্য এই যে 3 দাগটা এটা কিন্তু সংক্ষিপ্তর জন্য, এই অঙ্কগুলো অবশ্যই আপনাকে করতে হবে, ঠিক আছে? তা পরেরগুলো দেখি আমরা। ওকে, দেখেন আমাদের পরবর্তী অধ্যায় 10ম অধ্যায় থেকে কিন্তু ইনশাল্লাহ আপনার মাস্ট বি অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। সেটা দেখেন এই 10ম অধ্যায় 2 ধরনের অঙ্ক আছে, একটা হচ্ছে স্যার ফাঁপা শেপ, একটা হলো সলিড শেপ। ওই যদি আপনার ফাঁপা শেপ যদি রচনামূলকে আসে তাহলে সলিড শেপ আসবে সংক্ষিপ্তে, আবার সলিড যদি আসে রচনামূলকে তা ফাঁপা আসবে সংক্ষিপ্তে, ঠিক আছে? 2টা কিন্তু ঘোরা আসবে, কিন্তু 2টা অঙ্ক পড়ার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? তো এই অধ্যায় থেকে মোট আমাদের 8টা অঙ্ক করতে হবে। কয়টা? 8টার ভিতরে আপনাকে করতে হবে, তার ভিতরে আমি আরও ভেরি ভেরি করে দিব আর কি। এবং এই 8টার নিচে কিন্তু করা যাবে না, 8টা অঙ্ক আপনাকে করতে হবে এই অধ্যায় থেকে, ঠিক আছে? ওকে, তা দেখেন
প্রথমে দেখেন এই অঙ্কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্যার, আমাদের নিরেট সলিড শ্যাফটের জন্য এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। ওকে, আচ্ছা এইখানে দেখেন এইখানে বলছে স্যার একটি সলিড শ্যাফট প্রতি মিনিট, এখানে সলিড শ্যাফট ধরেন স্যার কোথাও কোনো সলিড না ফাঁপা কোনো কিছু উল্লেখ নেই, তার মানে সেটা কিন্তু সলিড হিসেবে ধরা হবে। আর যদি ফাঁপা উল্লেখ করা থাকে তাহলে ফাঁপা, আর সলিড বললে তো সলিড, কিন্তু কোনো কিছু উল্লেখ নেই তার মানে ওটা কিন্তু আমাদের সলিড শ্যাফট। তাহলে এখানে বলছে একটি সলিড শ্যাফট প্রতি মিনিটে 150 বার বিশ অশ্বশক্তি পরিবহন করে। শ্যাফটটি 2 মিটার লম্বা, মোচড় কোণ এই যে স্যার 1.5 ডিগ্রি। এখন আপনাকে দেখেন, আপনি এই ধরনের দেখবেন অনেক অঙ্ক আছে আপনাদের, যে এখানে 1.5 ডিগ্রি বা 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, এই ডিগ্রি অঙ্কগুলো কিন্তু আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে? ডিগ্রি অঙ্ক আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই স্যার এই অঙ্কটা এই অঙ্ক এই কোয়ালিটির যে অঙ্কগুলো আছে সেটা অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল স্যার আপনার 1 নম্বর। তারপর দেখেন পরেরটা বলছে স্যার একটি নিরেট শ্যাফটের দণ্ডে 1500 কেজি/মিটার টর্ক উৎপন্ন করে, মানে টির মান, অনুমোদিত শেয়ার পীড়ন এত এবং টুইস্ট কোণ 1 ডিগ্রি। দণ্ডটির ব্যাস, দণ্ডটির দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? 20 গুণ। দেখেন দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? 20 গুণ। এখন দেখেন এখানে ছিল কত ডিগ্রি? 1.5 ডিগ্রি। এখানে কত ডিগ্রি? দেখেন 1 ডিগ্রি। এই ধরনের কিন্তু পার্থক্য থাকবে। আর এখানে আরেকটা পার্থক্য আছে কত স্যার? এর দৈর্ঘ্য ব্যাসের কত গুণ? 20 গুণ হলে দণ্ডের ব্যাস নির্ণয় করো। দেখেন এই ধরনের কিন্তু দেখেন এই দুইটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট আমাদের রচনামূলকের জন্য, ঠিক আছে? এটা সলিড শ্যাফটের ক্ষেত্রে। এবার দেখেন এটাও কিন্তু স্যার এটাকে সলিড না ফাঁপা, আমরা দেখেন কোনো কিছু কিন্তু উল্লেখ নেই, খেয়াল করেন। এই অঙ্কটা ভেরি দেন আপনি। বলছে এমন একটি শ্যাফটের ব্যাস বের করো যা প্রতি মিনিটে 75 বার ঘুরে 70 হর্সপাওয়ার চালনা করতে পারে। সর্বোচ্চ টর্ক, মেইন টর্ক মানে সর্বোচ্চ মানে গড় টর্ক থেকে 33% বেশি। এই যে 33% বেশির ক্ষেত্রে আমি বলছিলাম 33% বেশি মানে 100% আরও 33 মানে 133 কিন্তু, ঠিক আছে না? ওকে, ওই ভিডিও কিন্তু দেওয়া আছে, দেখে নেবেন। 33% বেশি এবং শেয়ার পীড়ন কোনো অবস্থায় এত 560 কেজি বা সেন্টিমিটার স্কয়ার বেশি হবে না। স্যার এই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, দেখতে হবে স্যার। এবার এই দুটো অঙ্ক আছে স্যার আপনাদের সংক্ষিপ্তর জন্য এই দুটো হলো ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোথায় একটি নিরেট শ্যাফট 10⁴ কেজি মিটার টর্ক পরিবহন করে, যে শ্যাফটের পীড়ন এত এর ঊর্ধ্বে না হয় তবে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। 10⁴ মান কত কেজি স্যার? 10,000 কেজি, তাই না? শ্যাফটের ব্যাস কি করতে হবে? বের করতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরটা বলছো কি একটি নিরেট গোলাকার শ্যাফট এর শেয়ার পীড়ন এত কেজি ও সেন্টিমিটার স্কয়ার এবং প্রতি মিনিটে 300 বার ঘুরে 20 অশ্বশক্তি পরিচালনা করতে পারে। এই মতো অবস্থায় শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তার মানে এটাও কিন্তু স্যার শ্যাফটের ব্যাস চেয়েছে স্যার, এটাও কিন্তু আমার কি চেয়েছে স্যার? শ্যাফটের ব্যাস চেয়েছে। এই শ্যাফটের ব্যাস বের করে কিন্তু আমাদের সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে স্যার? আমার কিন্তু প্রত্যেকটা অঙ্ক লিখে দেওয়া লাগছে, এই জন্য স্যার আমাদের ভিডিওটা লং হচ্ছে, ঠিক আছে? ওকে, আর এই ভিডিওর সাথে কিন্তু আপনারা কয়েকটা অঙ্ক পেয়ে যাবেন, ইম্পর্টেন্ট অঙ্ক, যেমন স্যার এই আদর থেকে কিছু অঙ্ক আমি দিয়ে দিব, আর কিছু অঙ্ক দিয়ে দেবো। আর যেহেতু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে আপনাদের, ওখান থেকে স্যার আপনারা একটু প্লে লিস্টে যে ওখান থেকে অধ্যায়ভিত্তিক যেহেতু সিকোয়েন্সি করে সাজানো আছে, আপনারা ওখানে অধ্যায়ভিত্তিক দেখে নেবেন, ঠিক আছে? ওকে, আর এই একটা স্যার মোস্ট ইম্পর্টেন্ট স্যার, এটা হচ্ছে ফাঁপা, এটা হলো ফাঁপা শ্যাফট। এটা হলো কি শ্যাফট? ফাঁপা শ্যাফট। দেখেন একটি বাষ্প ইঞ্জিনের ফাঁপা প্রোপেলার শ্যাফটের, ঠিক আছে? এই ধরনের স্যার আমাদের কিন্তু ফাঁপা শ্যাফটের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। দেখেন এখানে লাস্টে বের করতে বলছে কি স্যার? আমাদের ডিগ্রি, ঠিক আছে? এই হলো আমাদের 6টা এবং আরও 2টা দেখবো আমরা, সেটা হলো ফাঁপা শ্যাফটেরটা, ঠিক আছে? ফাঁপা শ্যাফটে আরও 2টা অঙ্ক দেখেন, মডেলে এতে কয়টা অঙ্ক থাকবে? আমাদের 8টা অঙ্ক থাকবে। ওকে, আমাদের 10ম অধ্যায়ের বাকি যে 2টা, আগে ছিল 6টা অঙ্ক আর এই 2টা, মোট 8টা অঙ্ক কিন্তু আমাদের 10,000 থেকে করতেই হবে স্যার, ঠিক আছে? এর বিকল্প কোনো কিছুই নাই। তো দেখেন এইখানে আমাদের 7 দাগটা বলছে একটি ফাঁপা শ্যাফটের বাইরের ব্যাস ভিতরের ব্যাস এত হলে 4 মিটার দৈর্ঘ্যের 2 ডিগ্রি মোচড় কোণ পাওয়া গেল, কি পরিমাণ টর্ক সৃষ্টি করবে? ধরে নাও জি এর মান এত। এটা কিন্তু স্যার একদম আগের মতো একটা অঙ্ক, ঠিক আছে? একদম ইজি একটা অঙ্ক। এটা কিন্তু ফাঁপা শ্যাফট কিন্তু আমাদের রচনামূলকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই অঙ্কটা স্যার আপনি ভেরি দেন, 3 বার ভেরি দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কি হয়েছে? কারণ এইখানে সব ঠিক আছে,
কিন্তু এইখানে একটা কথা বলছে, কথাটা দেখবেন ভালো করে। এখানে বলছে যে ওই যে 20% বেশি, আগে একটা বলছিল 33% বেশি, আর এখানে বলছে কত পার্সেন্ট বেশি, 20% বেশি। এই যে 33% বেশি, 20% বেশি, এই অঙ্কগুলো স্যার কিন্তু আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, তাহলে আমাদের এই ছিল স্যার আমাদের দশম অধ্যায়ের জন্য। ফাঁপা শ্যাফটের জন্য আমাদের অঙ্ক করবো 3টা, আর সলিড শ্যাফটের জন্য আমরা অঙ্ক করবো হলো 5টা, মোট হলো 8টা অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের এই গেল ফাঁপা শ্যাফট, সলিড শ্যাফট। ওকে, এরপরে স্যার আমরা আসবো স্যার 11তম অধ্যায়। আমাদের কি আছে স্যার, রিবেট জয়েন্ট, তাই না? 11তম অধ্যায়। তো 11তম অধ্যায় আমাদের রিবেট জয়েন্টের দুইটা জিনিস হয়, এটা হলো বার জয়েন্ট, এটা হলো ল্যাপ জয়েন্ট। তাহলে প্রথমে দেখেন আমি এবার লিখছি স্যার বার জয়েন্টের ক্ষেত্রে, ওকে সরি ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে। প্রথমে আমি কি লিখলাম, ল্যাপ জয়েন্টের ক্ষেত্রে। এখন ল্যাপ জয়েন্টকে দেখেন এই দুইটা অঙ্ক ভেরি ভেরি দেন আপনারা, দুইটা অঙ্ক কি দিবেন, ভেরি ভেরি, মানে আমি যা দিচ্ছি সবই ভেরি ভেরি, কিন্তু এই দুটো আর মোস্ট ইম্পর্টেন্টের ভিতরে 1 নম্বরে। তো দেখেন বলছে 20 মিলিমিটার পুরুত্ব দুইটি প্লেট দিয়ে ডাবল রিবেট ল্যাপ জোড়া দেওয়া হয়েছে, প্রতি সারিতে রিবেটের পিস দেওয়া আছে। ঠিক আছে, কোনো কোনো অঙ্কে পিস দেওয়া থাকবে না, পিস দেওয়া আছে। দেখেন নিচেরটাই কিন্তু আমাদেরকে পিস বের করতে বলছে। প্রতি রিবেটের পিস হলো 9 সেন্টিমিটার, রিবেটের ব্যাস এত, রিবেটের পীড়নগুলো এত। তো রিবেটের 3টে পীড়ন থেকে টানা পীড়ন, চাপা পীড়ন, শেয়ার পীড়ন, মানে টিয়ারিং, শেয়ারিং, বিয়ারিং। তো এখানে 3টা দিয়ে দিয়েছে। জোড়াটিতে সর্বোচ্চ কত লোড বহন করতে পারবে এবং তার দক্ষতা কত আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্ক করিয়ে দিয়েছি, এই কিছুদিন আগেই অঙ্ক করালাম। ঠিক আছে, আশা রাখি পারবেন। আর পরেরটা কি বলছে স্যার, যে 9.5 মিলিমিটার পুরুত্ব দুইটি প্লেটের ডাবল রিবেট ল্যাপ জোড়া দিতে হবে। দুইটা কিন্তু ল্যাপ জয়েন্টের অঙ্ক। টিয়ারিংয়ের মান এত, শেয়ারিংয়ের মতো, বিয়ারিংয়ের মান এত হলে রিবেটের ব্যাস নির্ণয় করতে হবে, রিবেটের পিস নির্ণয় করতে হবে, ব্যাকেস নির্ণয় করতে হবে, এবং জোড়াটি কোন পদ্ধতিতে ব্যর্থ হবে তাও আমাদেরকে কী করতে হবে, নির্ণয় করতে হবে। এই দুইটা অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্যার। আমি যেগুলো দিচ্ছি যদি এইগুলো আপনারা করতে পারেন তাহলে দেখা যাচ্ছে স্যার 5×8 = 40। আমি যেগুলো স্যার আজকে সাজেশনে দিচ্ছি এখান থেকে এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে এখান থেকে মিনিমাম হলেও আপনার ধরতে পারেন প্রায় 50 থেকে 52 মার্ক। মানে যারা আছে মেকানিক্যাল তাদের জন্য বলছি, আর যারা আরএসসি বা সিরামিক আছেন বা অটোমোবাইল আছেন তাদের যদি 60 মার্কের পরীক্ষা হয় তো দেখা যায় এখান থেকে প্রায় 36 থেকে 40 মার্ক কিন্তু এখান থেকে ক্যারি করতে পারবেন। ঠিক আছে, ওকে, কারণ অঙ্ক কিন্তু আপনার 5×8 = 40, মানে 90 মার্কের জন্য 5×8 = 40 পাবেন। তাহলে এবার এখান থেকে সংক্ষিপ্ত প্রমাণ পাবেন, সংক্ষিপ্ত অঙ্ক পাবেন, এভারেজ করে দেখা যাচ্ছে প্রায় 50+ মার্ক কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক আছে, 90-এর ভিতরে, আর 60-এর ভিতরে প্রায় 40 মার্ক এখান থেকে চলে আসবে। ওকে, ঠিক আছে স্যার। আমরা আর 11তম অধ্যায় আর 2টা অঙ্ক না 3টা, মোট 11তম অধ্যায়তে মোট 5টা অঙ্ক করবো আমরা, এই 2টা আর 3টা অঙ্ক আছে আমাদের। ওকে, দেখেন আমাদের এই 11তম অধ্যায়ে আগে 2টা প্রশ্ন ছিল আমাদের গাণিতিক সমস্যা, আর এই হলো 4টা, মোট 6টা। ঠিক আছে, এই 6টা কিন্তু আপনাকে করতেই হবে, কারণ এগুলো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের একই কোয়ালিটির অঙ্ক। ঠিক আছে, তো আমাদের ল্যাপ জয়েন্ট এবং বার জয়েন্টের যে অঙ্ক আছে, তো এখানে দেখেন এই যে 3 নম্বর অঙ্কটা, এই 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের সংক্ষিপ্ত। হ্যাঁ, এটা আমার কি ছাড়া আমাদের সংক্ষিপ্ত, এবং এই যে 4, 5, 6 এই 3টা কিন্তু আমাদের ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে সব থেকে ইম্পর্টেন্ট 3টা কিন্তু এটা, ল্যাপ জয়েন্টের আগে 2টা আর এই 3টা 5টা, এই 5টা অঙ্ক করলে কিন্তু আপনার অঙ্ক একটা নিশ্চিত ইনশাআল্লাহ কমন থাকবে, ইনশাআল্লাহ আপনার থাকবে। তো দেখেন ভালো করে এই জিনিসটা একটু খেয়াল করেন, এটা কি বলছে একটু খেয়াল করেন। কোসে একটি ডাবল রিবেট ল্যাপ জোড়াতে প্লেটের পুরুত্ব এত, পিস 6 সেন্টিমিটার, রিবেটের ছিদ্রের ব্যাস। স্যার আমাদের কিন্তু প্রত্যেকটাতে দেওয়া থাকে রিবেটের ব্যাস, আর ওর সাথে আমরা 1.5 মিলিমিটার যোগ করে কি করি, রিবেটের ছিদ্রের ব্যাস বের করি। আর এখানে অলরেডি স্যার রিবেটের ছিদ্রের ব্যাস কিন্তু দিয়ে যাচ্ছে আপনাদের, এখানে রিবেটের ছিদ্রের ব্যাস দিয়ে যাচ্ছে। ঠিক আছে, রিবেটের ছিদ্রের ব্যাস দিয়ে যাচ্ছে, এই জিনিসটা খেয়াল করবেন। আজকে জোড়াটিতে 1.5 টন লোড প্রয়োগ করা হলে জোড়াটির প্লেটে উৎপন্ন শেয়ারিং, টিয়ারিং, বিয়ারিং নির্ণয় করে। তার মানে দেখেন এই জিনিসগুলো প্রত্যেকটা বা দেওয়া থাকে, টিয়ারিং, শেয়ারিং, বিয়ারিং দেওয়া থাকে, আর এবার শুধুমাত্র বের করতে হবে। এটা হলো সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই 3টা হলো রচনামূলকের জন্য। যেমন রচনামূলকের জন্য স্যার আমাদের বার জয়েন্টটা কিন্তু মোস্ট, এই দেখো এটা বার জয়েন্টের অঙ্ক। এই বার জয়েন্টে স্যার দেখেন এই বার জয়েন্টের এটা হলো সিঙ্গেল রিবেট বার জোড়া, সিঙ্গেল রিবেট বার জয়েন্ট, এটা হলো সিঙ্গেল রিবেট। আর এটা দেখেন এটা হচ্ছে স্যার আমাদের, এটা হচ্ছে আমাদের ডাবল রিবেট ডাবল কভার প্লেট। এই অঙ্কগুলো আমি করিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, ডাবল রিবেট ডাবল কভার প্লেট। আবার এটা বলছে স্যার 2 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট দুইটি প্লেটকে 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট রিবেট দিয়ে 10 সেন্টিমিটার পিসের একটি ডাবল রিবেট ডাবল কভার। স্যার এগুলো কোনো বিষয় না, দেখেন 2 সেন্টিমিটার পুরুত্ব মানে টির মান
দুইটি প্লেটকে 2.5 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট রিবেট দিয়ে, তার মানে এটা কার মান 2.5 সেন্টিমিটার ব্যাস রিবেট দিয়ে, মানে এটা হলো রিবেটের ব্যাস, ও ছিদ্রের ব্যাস বের করতে হবে। কিন্তু আপনি এখানে 2.5 এর সাথে আবার 1.5 যোগ করেন না, কারণ 2.5 এটা কিন্তু সেন্টিমিটার, এটাকে মিলিমিটার করে নিন, ঠিক আছে। যেমন স্যার এখানে কিন্তু একই কথা, এটা 3.5 সেন্টিমিটার, ওটা কিন্তু মিলিমিটার করতে হবে আমাদের। কোনোভাবে রিবেটের ব্যাস বা রিবেটের ছিদ্র বের করতে গেলে কোনোভাবে আমাকে সেন্টিমিটার রাখা যাবে না, ওটাকে মিলিমিটারে কনভার্ট করতে হবে, পরবর্তী আবার সেন্টিমিটার কনভার্ট করতে পারবেন। অথবা এরকম করতে পারেন যে 1.5 মিলিমিটার সমান কত কত সেন্টিমিটার, 0.15 সেন্টিমিটার, ওটা আপনি এখানে যোগ করতে পারেন। তাহলে এই ছিল স্যার আমাদের রচনামূলকের টোটাল বইয়ের সাজেশন, ঠিক আছে। তো আমি একটা কথা বলি শোনেন, যে আমি যে সাজেশনগুলো দিয়েছি আপনার এর থেকে আবার সাজেশন আবার কাটছাট করবেন না, মানে এটা করবো না ওটা করবো না, করলে কিন্তু আপনার প্রশ্ন মিস্টেক হইতে পারে। আমি যেগুলো দিয়েছি এইগুলো সুন্দরভাবে করবেন, ঠিক আছে। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাদেরকে এর জন্য মোট হচ্ছে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন দিচ্ছি, মানে সংক্ষিপ্ত বলতে 4টা সংক্ষিপ্ত অঙ্ক দিব। যেমন আমাদের 9 অধ্যায় থেকে একটা অঙ্ক লাগবে, ডিপ্লিকেশন লাগবে, তারপর আমাদের 15তম অধ্যায় থেকে একটা 2টা অঙ্ক লাগবে। আমি 4টা অঙ্ক দিচ্ছি আপনাদেরকে, ওই 4টা অঙ্ক অবশ্যই করবেন, কারণ ওই 4টা অঙ্ক কিন্তু সংক্ষিপ্তের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছিল আমাদের রচনামূলক অঙ্ক, আর বাকি 4টা অঙ্ক দিচ্ছি সংক্ষিপ্তের জন্য, ওই 4টা অঙ্ক অবশ্যই ভালো করে যাবেন, ওকে। দেখেন আমি বলছিলাম যে আমাদের আর 4টাও সংক্ষিপ্ত অঙ্ক করব, কিন্তু 4টা করতে করতে আমার 5টা মনে হলো যে 5টা দেওয়া উচিত, আমি এখানে 5টা দিয়েছি। এবং এই 5টার ভিতর থেকে কিন্তু আপনার প্রশ্ন কিন্তু থাকবে ইনশাআল্লাহ। তো দেখেন আমি এই 5টা অঙ্ক দিয়েছি মোট 4টা অধ্যায় থেকে, 4টা অধ্যায় মিলে কোন কয়টা অঙ্ক, 4টা হলো মোট 5টা অঙ্ক, ঠিক আছে। তাই এখানে অষ্টম অধ্যায় থেকে আমি একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটা আমি অলরেডি করিয়ে দিয়েছি আপনাদেরকে, হ্যাঁ এই অঙ্কটা অলরেডি আমি করিয়ে দিয়েছি স্যার, সর্বোচ্চ পীড়ন নির্ণয়ের জন্য এটা আমার অলরেডি করা আছে। আচ্ছা, এটা নবম অধ্যায় ডিপ্লেকশনের অঙ্ক কিন্তু অবশ্যই করা আছে, ডিপ্লেকশন অবশ্যই করবেন আপনারা। ডিপ্লেকশন কিন্তু এটা অষ্টম অধ্যায় এটা করে দেওয়া আছে। আর যদি না দেওয়া থাকে তাহলে আমাকে মেসেজ দিবেন, আমি করে দিব। আর নবম অধ্যায় এটা করে দেওয়া আছে, অবশ্যই যারা নবম অধ্যায় যারা দেখেন নাই দেখবেন, এটা অবশ্যই নবম অধ্যায় পেয়ে যাবেন। ডিপ্লেকশন কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা রচনামূলকেরও হানা দিয়ে থাকে, এই অঙ্কটা রচনামূলকের জন্য হানা দিয়ে থাকে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে ডিপ্লেকশন বের করার জন্য। ডিপ্লেকশন স্লোপ এবং ডিপ্লেকশন বের করা, এবং এই যে 3টা অঙ্ক আছে এই 3টা অঙ্ক কখনো রচনামূলকের দিকে যাবে না, গেলে একমাত্র সংক্ষিপ্তের দিকে যাবে। তো সংক্ষিপ্ত দেখেন অঙ্ক আমাদের 4টা অধ্যায় থেকে আসার সম্ভাবনা, সেটা প্রথম অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা, দশম অধ্যায় থেকে একটা আসার সম্ভাবনা, 13তম অধ্যায়, 15তম অধ্যায়, এই 4টা অধ্যায় থেকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত অঙ্ক আসার সম্ভাবনা সব থেকে বেশি। ওকে, এখন থেকে নবমতম অধ্যায়ের কিন্তু কোনো ভিডিও 13তম অধ্যায়ের কোনো ভিডিও আমি দেই নাই, আমি 13তম অধ্যায় আমি এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, এখনই আমি করে দিচ্ছি। দেখেন নবম অধ্যায় 13তম অধ্যায় এবং 15তম অধ্যায়, 15তম অধ্যায় কোনো ভিডিও আমি দেই নাই, 15তম অধ্যায় আমি করে দিচ্ছি। আমি এই ভিডিওতে সবাই সব কিছু পেয়ে যাবেন, 13তম অধ্যায় এবং 15তম অধ্যায় আপনি পেয়ে যাবেন। তো যে 13তম অধ্যায় 15তম অধ্যায় আমি যেহেতু অঙ্ক করে দিচ্ছি এই জন্য ও নিয়ে আর আলোচনা করতেছি না। তাহলে অবশ্যই স্যার এই যে অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায় এই 2টা অঙ্ক আপনারা করবেন ভালো করে, যেহেতু এই দুটো করে দেওয়া আছে আপনাদের, ঠিক আছে, এই 2টো অঙ্ক করবেন। আর যদি না করে দেওয়া থাকে আমাকে বলবেন, আমি করে দিব, সমস্যা নেই। স্লোপ এবং ডিপ্লেশন এটা করা আছে, এটা 100%। ওকে, তাহলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি এই উপরেটা মুছে অঙ্কগুলো উপরে করবো, ওকে। তাহলে আমরা দেখেন আমাদের এই যে 13তম অধ্যায়ে যে আমরা 2টা অঙ্ক রাখছি, অঙ্ক 2টা আমরা একটু দেখে নিই, সলিউশন 2টা আমরা দেখি ভালো করে। তা সলিউশন দেখার আগে স্যার আমাদের এখানে একটা সূত্রের সাথে একটু পরিচিত হতে হবে, সেটা হচ্ছে স্যার এখানে যদি বলা হয় ইউলারের সূত্র ব্যবহার করে, এইগুলো যেখানে সব ইউলারের সূত্র, যদি বলে ইউলারের সূত্র ব্যবহার করে আমাদের কি করো স্যার, এর হচ্ছে স্যার আপনার কাপলিং লোড বের করো, বা ইউলারের সূত্র ব্যবহার করে স্যার মোট লোড বের করো, যদি আমাদের এই অঙ্ক বলবে আমাদের, তাহলে দেখবেন স্যার এখানে সূত্র হলো একই, যে পি সমান পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার, যদি উভয় প্রান্তে কি থাকে পিন যুক্ত থাকে, যদি উভয় প্রান্তে পিন যুক্ত, একটা কলামে যদি উভয় প্রান্তে পিন যুক্ত থাকে তাহলে সূত্র বলে এটা যে পাই স্কয়ার ইআই বাই এল স্কয়ার। যদি উভয় প্রান্তে আবদ্ধ থাকে, যদি উভয় প্রান্তে পিন না উভয় প্রান্তে কি থাকবে পুরোপুরি আবদ্ধ যদি থাকে, তাহলে উপরে শুধু একটা কি হবে 4 হবে, আর কিছু হবে না। আর যদি এক প্রান্তে আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত, এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত অবস্থায় যদি থাকে তাহলে কত হবে স্যার, এখানে একটা মনে হয় একটু মিস্টেক আছে, সূত্রটা দাঁড়ান আমি একটু দেখে নিই। তখন স্যার এখানে হবে স্যার 2 হবে, একটা উপরে একটা কত হবে 2 হবে, এখানে একটা কত হবে 2 হবে, 2 পাই স্কয়ার ইআই বাই কত স্যার এল স্কয়ার, ঠিক আছে। আর আই সমান কত স্যার, এটা হচ্ছে এটার ব্যাখ্যা আমি পরে দিচ্ছি,
ওকে, তাহলে ওই 3টা সূত্র আপনারা আগে দেখে নেন। এখন দেখেন আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলছিল একটু খেয়াল করি। বলছে একটি ইস্পাত কলমের দৈর্ঘ্যকে আমরা কি বলি লেন্থ, তাই না, এল এল 1 কত 8 মিটার, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করে দেন, তাহলে 1.8 মিটার সমান কত 180 সেন্টিমিটার, তাই না। একে কত দ্বারা গুণ করবেন 100 দ্বারা গুণ করবেন 80 সেন্টিমিটার। প্রস্থচ্ছেদ মানে কি আমাদের ওইখানে যে বিমটা বা কলামটা আছে সেই কলামের আকারটা হচ্ছে 15 × 10, কিন্তু এই কলামের আকারটা আমার আপাতত কোনো কাজে লাগছে না। কলামটির উভয় প্রান্ত আবদ্ধ, দেখেন বলছে উভয় প্রান্ত আবদ্ধ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো উভয় প্রান্ত যদি আবদ্ধ হয় তাহলে সূত্র আমার এটা কাজে লাগবে। দেখেন উভয় প্রান্তকে আবদ্ধ, উভয় প্রান্ত আবদ্ধ হলে কি পরিমাণ ক্রিপলিং লোড বহন করে, ক্রিপলিং লোড মানে পি কে বোঝাচ্ছি, ক্রিপলিং বহন করবে তা ইউলারের সূত্র ব্যবহার করে। কি সূত্র স্যার? ইউলারের সূত্র। এইটা কিন্তু ইউলারের সূত্র, ইউলারের সূত্রের সাহায্যে নির্ণয় করো, মানে কি পরিমাণ ক্রিপলিং লোড বহন করবে। হ্যাঁ, ক্রিপলিং লোড বহন করবে, ক্রিপলিং লোড হলো পি, ইউলারের সূত্র, এটা ইউলারের সূত্রের মাধ্যমে ব্যবহার করতে হবে। যখন বলছে সেফটি ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টরকে স্যার আমরা এফ এস দ্বারা প্রকাশ করব, এফ এস, সেফটি ফ্যাক্টর সমান কত স্যার 3 হয়, তবে কলামটি কি পরিমাণ লোড বহন করবে তা নির্ণয় করো, কি লোড বহন তা নির্ণয় করো। যখন ইর মান দিয়ে দিয়েছে কত দেখেন 2 × 10⁶, তাহলে ই সমান 2 × 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, এই জন্য কিন্তু এটাকে কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার করা হয়েছে। তাহলে ইউলারের সূত্র কি জানেন আপনি, যে যেহেতু উভয় প্রান্ত আবদ্ধ, তাহলে এখানে কি লিখবেন স্যার, যে আমরা জানি ইউলারের সূত্র যে উভয় প্রান্ত আবদ্ধ হলে কত হবে 4π² EI/L², তাই তো। তাহলে 4π² EI কত স্যার L²। এখন দেখেন এই যে কলামটা দেখেন 10 সেন্টিমিটার × 15 সেন্টিমিটার, তাহলে এটা কি স্যার আমার আয়তকার না? তাহলে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র কি, আগে ওইটা বের করেন, এটা পরে করেন। দেখেন আমাদের সূত্র কি আছে স্যার 4π² EI, এর মান কিন্তু দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, পায়ের মান আমরা জানি কিন্তু আয়ের মান আমরা জানি না। যেহেতু কলামটা আমাদের আয়তকার, তাহলে লিখবেন স্যার অতএব আই মানে কি মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে আমরা জানি এটা স্যার 10 সেন্টিমিটার × 15 সেন্টিমিটার, তার মানে এটা অবশ্যই কি আমার কি আয়তকার না। তো আয়তকার যদি হয় তো মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করার জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য আয়তক্ষেত্রের জন্য কত স্যার আমাদের BD/12, কত স্যার সূত্র কত BD/12। এখন কথা হচ্ছে BD/12, তো কোনটা বি আর কোনটা ডির মান, তো এখানে স্যার এই যে ডির মানটা হবে স্যার ছোট আর বির মানটা হবে সবসময় কত স্যার আমার বড়। এখানে কিন্তু স্যার ডির মানটা হবে ছোট আর বির মানটা কি হবে স্যার আমাদের বড়। ওকে, তাহলে এখানে আমরা মান বসাইতে পারি। তাহলে এখানে বলেন তো স্যার এখানে বির মান কত, বির মান হলো 15 × ডি মানে কত স্যার আমাদের 10³ ভাগ কত স্যার আমার 12। জাস্ট এটাকে আমরা একটু ক্যালকুলেশন করবো, দেখ আমাদের ক্যালকুলেশনে কত আসে। তাহলে এখানে কত আছে স্যার 15 × 10 এর পাওয়ার কত কিউব সমান ভাগ 12, এর মান বেরিয়েছে স্যার 1250। আর আমরা জানি স্যার সেন্টিমিটার এই মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু সেন্টিমিটার 4 হয়, কারণ এটা দেখেন এটা সেন্টিমিটার কিউব আর এটা সেন্টিমিটার, গুণ করলে সেন্টিমিটার কত হয় 4 হয়। তাহলে আমরা আয়ের মান পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি বের করতে হবে, যে ইউলারের সূত্র ব্যবহার করে, কার সূত্র ইউলারের সূত্র ব্যবহার করে। তাহলে দেখেন তাহলে অতএব ইউলারের সূত্র, যেহেতু স্যার আমাদের বলছে কি উভয় প্রান্ত আবদ্ধ, তো উভয় প্রান্ত আবদ্ধ হলে এই সূত্র হবে কত 4π² EI কত স্যার L²। ওকে, তাহলে 4 এর জায়গায় 4π² তো আমরা জানি, এর মান তো আমরা জানি 2 × 10⁶, 2 × 10⁻⁶ কত 6 ইন্টু আয়ের মান আমার বের করছে কত 1250/L। লেন্থ কত 180 তার কত স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার ক্লোজ। তাহলে দেখেন 4 × পায়ের স্কোয়ার × 2 × 10⁻⁶ কত 6 × 1200 কত 50 সমান ভাগ ব্র্যাকেট 180 ব্র্যাকেট ক্লোজ তার স্কোয়ার। এটা কত আসছে স্যার, অনেক বড় একটা মান আসছে স্যার 30 46 174.198। ঠিক আছে, এই হচ্ছে স্যার আমাদের টোটাল মান। আর এই মানটা
আমার এককটা কিসে বের হবে স্যার, যেহেতু স্যার আমাদের লোড এটা আমার কেজিতে বের হবে, কিসে বের হবে স্যার, কেজিতে। কিন্তু দেখেন যে আমাদের যদি নিরাপত্তা শক দেওয়া থাকে, কি দেওয়া থাকে, নিরাপদ শক দেওয়া থাকে, নিরাপদ শক দেওয়া থাকলে অবশ্যই তাকে স্যার নিরাপদ শক দ্বারা ভাগ করতে হবে। তার মানে এবার লিখব নিরাপদ লোড, নিরাপদ লোড, নিরাপদ লোড সমস্যা। এখানে যা মান বেরোবে 30, 40, 174.198 কে ভাগ দেবেন কত দ্বারা, 3 দ্বারা। এক্ষেত্রে আমরা 3 দ্বারা, যেহেতু নিরাপত্তা সহ কত আমাদের 3 আছে না, 3 আছে, 3 দ্বারা ভাগ দিবেন, দিলে 1015391.39 এত কেজি। ওকে স্যার, এই ছিল স্যার আমাদের 3 দাগের অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক কিন্তু স্যার, ঠিক আছে। 3 দাগের অ্যান্সার তাহলে আমরা পাইলাম। এবার আমরা পরের অঙ্কটা দেখবো, মানে 4 নম্বর অঙ্কটা দেখবো। এই জন্য স্যার আমি এটাকে কিন্তু মুছে দিলাম, ঠিক আছে, যেহেতু আপনাদের এখান থেকে অলরেডি আপনারা বুঝতে পারছেন অঙ্কটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি কিন্তু মুছে দিলাম, 3 নম্বরটা, শুধু 3 নম্বরটা আমি মুছে দিচ্ছি, এটা খেয়াল করতে হবে। ওকে, এগুলো আমি মুছে দিলাম। এবার আমাদের 4 নম্বর অঙ্কটা কি বলছে একটু খেয়াল করেন সবাই। 4 নম্বর অঙ্কটা কি বলে, 4 নম্বর অঙ্কটা বলছে যে এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত। দেখেন এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত বা মুক্ত, এক প্রান্ত আবদ্ধ আর এখান থেকে অন্য প্রান্ত পিনযুক্ত দেন, পিনযুক্ত, অন্য পিন যুক্ত। হ্যাঁ, এক প্রান্ত আবদ্ধ আর অন্য প্রান্ত কি যুক্ত, পিনযুক্ত। এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্তের জন্য সূত্র হবে কোনটা, এইটা একদম আগে থেকে বুঝে যাবেন আপনি। এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত কি যুক্ত, পিনযুক্ত। আর উভয় প্রান্ত মুক্ত হইলে পাই আর স্কয়ার ইআই, আর উভয় প্রান্ত যদি আবদ্ধ হয় তাহলে 4, আর যদি এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত মুক্ত হয় তাহলে শুধুমাত্র 2। ওকে, তাহলে কোথায় এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত, অন্য প্রান্ত পিনযুক্ত, এখন আবদ্ধ এবং অন্য প্রান্ত কি যুক্ত, পিনযুক্ত একটি কলামের সমানুপাত সীমা। সমানুপাত সীমা কত স্যার, 40 কেজি বা সেন্টিমিটার স্কয়ার হলে সিলিন্ডারের রেশিও নির্ণয় করো। সিলিন্ডারের রেশিও মানে L/K। সিলিন্ডার রেশিও মানে কত স্যার, আমাদের এটা 4 নম্বরের অ্যান্সার। আমাদের বের করতে হবে কত, L/K, সিলিন্ডার রেশিও L/কত, K। এই L/K এর মান আবার বের করতে হবে। আর এখানে ইর মান দিয়ে দিচ্ছে কত, ই সমান 2 × 10⁶ কেজি পার কত স্যার, সেন্টিমিটার স্কয়ার। ওকে, আর আমাদের দেখেন এখানে বলা আছে স্যার কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আপনারা সবসময় মনে রাখবেন স্যার পীড়নের একক হয় কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে বলছে স্যার সমানুপাতিক সীমা 40 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে সমানুপাতিক সীমা মানে এটা এস এর মান, এর সমান কত স্যার, 40 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ওকে স্যার, বোঝা গেছে বিষয়টা। এখন এস এর মান যদি এটা হয় তাহলে আমাদের এই মানগুলো দেওয়া আছে। এখন আপনাদের মাথায় থাকা উচিত ছিল স্যার প্রথম অধ্যায় আমরা জানি এস ইকুয়াল টু কত, P/A, মানে এস মানে কি পীড়ন, পীড়ন ইকুয়াল বল বাই কি স্যার, ক্ষেত্রফল। আমরা জানি কিন্তু এটা পীড়ন ইকুয়াল বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। যাই হোক, যেহেতু স্যার আমাদের বলছে স্যার এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত কি যুক্ত, পিনযুক্ত, তাহলে সূত্র হবে কোনটা, এইটা হবে সূত্র। কিন্তু এখান থেকে আমাদের আয়ের মান, এখানে কিন্তু স্যার আয়ের মান বের করা যাবে না। কেন যাবে না, কারণ আমি কিন্তু আগেই বলেছি স্যার যে যেমন আয়তকার ক্ষেত্র হয়, তা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনিশিয়েশনের সূত্র হলো BD/12, ত্রিভুজের ক্ষেত্রে BD/34, বৃত্তের জন্য πD/64। যাই হোক, ওদিকে লাগছে না আমার, ওদিকে যাবো না আমি। যদি স্যার আমাদের আয়তকার থাকে তাহলে আমাদের মোমেন্ট অফ ইনিশিয়েশনের সূত্র হবে কত স্যার, BD/কত 12। আর মনে রাখতে হবে এইখানে ডি হবে ছোট মান, ওই যেটা মান আগে যেরকম স্যার 10 × 15 দেওয়া ছিল, মনে রাখতে হবে এটা হলো স্যার ডির মান হবে আর এটা হবে বির মান, এটা হবে ডির মান, এটা হবে কার মান, বির মান। মনে থাকবে তো, ছোটটা হলো ডির মান, বড় হলো বির মান। ওকে, স্যার যেহেতু স্যার আমাদের এখানে স্যার এটা আয়তকার ক্ষেত্র না, তাহলে স্যার আমাদের ওই যে স্যার মোমেন্ট অফ ইনিশিয়েশন নির্ণয়ের সূত্র হবে স্যার এটা I সমান AK স্কয়ার, I সমান AK স্কয়ার। তাহলে অতএব তাহলে P সমান, যেহেতু স্যার উভয় এক প্রান্ত আবদ্ধ অন্য প্রান্ত পিনযুক্ত, তাহলে এই সূত্রটা ব্যবহার করেন। তাহলে 2π² কত EI বাই কত L²। ওকে ওকে, এখন স্যার এইবার আমাদের দেখেন স্যার আমাদের এখানে P জায়গায় P থাকলো, 2π², ই জায়গায় ই আছে, আর I সমান কত AK² বাই কত স্যার L²।
এ কে স্কোয়ার বাই কত স্যার এল স্কোয়ার, বুঝতে পারছেন? ওকে, যেহেতু স্যার আমরা জানি এস ইজ ইকুয়াল টু কত পি বাই এ, দেখুন এই এটা এ পাশে কি লবে আছে আর এ পাশে কত হর হবে, তাই এস তাহলে পি বাই এ হয়ে গেল আর বাদ বাকি যা আছে সব থাকলো 2 পাই স্কোয়ার ই কে স্কোয়ার বাই কত স্যার এল স্কোয়ার, ঠিক আছে? ওকে, তাহলে আমার কিন্তু স্যার বিষয়টা কি বুঝলাম স্যার, আমি কিন্তু এটা এই পাশে লবে ছিল আর এই পাশে আসলে কি হয়ে গেছে হরে, তাহলে আমি জানি এস ইজ ইকুয়াল টু পি বাই এ, তাহলে পি বাই এ সমস্যা আমি কত লিখতে পারি, আমরা এস লিখতে পারি। ওকে, তাহলে 2 পাই স্কোয়ার ই কে স্কোয়ার বাই কত স্যার এল স্কোয়ার। এখন স্যার আমি কি করব স্যার, এটা ক্রস গুণন করবো, এটা এর সাথে গুণ এটা এর সাথে গুণ, ঠিক আছে? ওকে, তাহলে এস এল স্কোয়ার সমান সমান 2 পাই স্কোয়ার ই ই কত স্যার কে স্কোয়ার, ঠিক আছে? এখন কথা হচ্ছে আমার বের করতে হবে এল বাই কে, তাহলে এল স্কোয়ার থাকবে আর কে স্কোয়ার বেশি ভাগ হবে, দেখেন এখানে এল স্কোয়ার থাকলো কে স্কোয়ার এপাশে গুণ এপাশে এসে কে স্কোয়ার কত হলো স্যার ভাগ হলো, আর এখানে কত আছে স্যার 2 পাই স্কোয়ার ই আর এস এই পাশে গুণ পাশে গেলে এসটা কি হয়ে যাবে স্যার ভাগ হয়ে যাবে, বুঝতে পারছি বিষয়টা? এখন যেহেতু স্যার দুইটার উপরে স্কোয়ার, তো আমি একটার উপরে কিন্তু স্কোয়ার আমি দিতে পারি, মানে হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে 2 ইন্টু পায়ের স্কোয়ার ইন্টু ইর মান কিন্তু আমরা জানি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 2 ইন্টু 10 টু দি পাওয়ার কত 6 বাই এস এর মান কিন্তু আমরা জানি 40, এই যে স্যার 40, ব্যাস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখা যাক কি আসে। ওকে, তাহলে 2 ইন্টু পায়ের স্কোয়ার ইন্টু 2 ইন্টু 10 এর পাওয়ার কত 6, ওকে ভাগ কত 40, তাহলে এটা আসছে 98, তারপর 69, 60.44। এখন দেখেন এখানে এল আর কে থাকলো কিন্তু এর উপরে স্কোয়ার স্কোয়ার অবশ্যই গেলে কিন্তু কী হবে রুট হবে, তাহলে একে এখন কী করবেন আপনি রুট করবেন, তাহলে রুট 98, 69, 60.44 রুট করলে কত আসছে স্যার এল বাই কে এর মান আসছে স্যার 993 কত 45, 993 কত আসছে স্যার 45, ঠিক আছে? তাহলে আমরা কি স্যার এই মানটা কি বুঝতে পারলাম, আর এর কিন্তু কোনো একক হয় না স্যার, এটা হলো তো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু এই যে 13তম অধ্যায়ে আমাদের দুইটা অঙ্ক ছিল, আমাদের এই দুইটা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। ওকে ওকে, তাহলে এখন আমাদের অঙ্ক বাকি আছে কত দেখ স্যার 15 অধ্যায়ের একটা অঙ্ক বাকি আছে, 15 অধ্যায়ের কিন্তু একটা সূত্র প্রমাণ আছে, আমি প্রমাণও করে দিচ্ছি, আমি অঙ্কটাও করে দিচ্ছি। আশা করি স্যার আপনি 13তম অধ্যায়ের এই দুইটা অঙ্ক আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে? তাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে স্যার, এবার আপনারা 15তম অধ্যায়টা এটা খেয়াল করেন, 15তম অধ্যায়ে আমি একমাত্র অঙ্ক রাখছি, এই অধ্যায় থেকে দেখবেন মোট 3টা অঙ্ক আছে আপনাদের টোটাল বইতে 15তম অধ্যায়ে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক কিন্তু এক নিয়মে আমাদের হবে। তো এখানে কি বলছে এটি খেয়াল করেন, বলছে একটি মাইল স্টিল এবং একটি পিতল দণ্ড। একটা মাইল স্টিল মানে কি আমাদের মিডিয়াম কার্বন স্টিল, মানে আমরা যে লটা সাধারণভাবে ব্যবহার করি ওই লটা, এবং একটা পিতল খণ্ড, পিতল তো আমরা সবাই চিনি আর কি, পিতল খণ্ডের যথাক্রমে এত কেজি লোড, এত কেজি লোড ব্রেনেল টেস্ট করার পর, ব্রেনেল টেস্ট মানে কি, মানে ওই লোহাটাকে স্যার টেস্ট করার পরে দেখা যাবে ওর ভিতরে কোনো গর্ত আছে কিনা, ঠিক আছে? গর্ত আছে কিনা, বা ওই লোহাটা স্যার টেম্পারেচার কত নিতে পারবে, বা ও কতটুকু পীড়ন নিতে পারবে, বা কত লোডের অধীনে সে কাজ করতে পারবে, ঠিক আছে? এই ব্রেনেল টেস্ট করার পরে স্টিল খণ্ডে 4.5 মিলিমিটার এবং পিতল খণ্ডে 5.5 মিলিমিটার এবং স্টিল খণ্ডে 5.5 মিলিমিটার এবং পিতল খণ্ডে 4.8 মিলিমিটার ব্যাসের গর্ত পাওয়া গেল। মানে এই ব্রেনেল টেস্ট করার পর দেখা গেল ওর ভিতর কি আছে, ছিদ্র আছে। তাহলে প্রথমত খেয়াল করেন, প্রথমত মাইল স্টিল, তাহলে প্রথম যে লোডটা আছে মাইল স্টিলের লোড, ঠিক আছে? তা স্টিল মানে ইস্পাত, তাহলে আমরা প্রথম বলবো এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক 15 অধ্যায়ের। তাহলে প্রথম লিখো স্যার, তাহলে পি মানে বলা, এস থেকে ইস্পাতের লোড কত স্যার, এখানে বলা আছে কত 2500 কেজি। আবার তারপর বলা আছে স্যার পিতলে কত কেজি স্যার 500 কেজি। এখন পিতলকে আপনি ব্রোঞ্জ বলতে পারেন, ঠিক আছে? ব্রোঞ্জ, তাহলে পিবি লিখতে পারেন আপনি, পিবি ব্রোঞ্জ বলতে পারেন, পিবি সমান কত স্যার 500 কত স্যার কেজি। এবার বলছে স্যার ব্রেনেল টেস্ট করার পরে স্টিল খণ্ডে, স্টিল মানে কি লোহাতে কত স্যার 5.5 মিলিমিটার, 5.5 মিলিমিটার কি পাওয়া গেল, গর্ত পাওয়া গেল। তাহলে এটা স্যার কত স্যার ছোট হাতের ডিএস গর্ত,
কত 5.5 কত 5 মিলিমিটার। আর পিতল খণ্ডে তাহলে এখানে লিখবো কত ডিপি, মানে গর্তকে ডি আর পিতলের জন্য কত স্যার পি, যেহেতু ওই পিতলকে ব্রোঞ্জ বলছে তাহলে বি লিখবো, ও বি এটা ডি বি হবে, সরি এটা কত ডি বি হবে কত স্যার 4.8 মিলিমিটার। ওকে, পাওয়া গেল। ওকে, উভয় ধাতুর বিএনএইচ বের করো, উভয় ধাতুর কি বের করো বিএনএইচ আমাদের কি বের করতে হবে। এখন একটা জিনিস কথা হচ্ছে স্যার, এখানে স্যার দেখেন পির মান পেয়ে গেলাম, ডি ছোটাতে ডির মান পেয়ে গেলাম, কিন্তু বোড়াতে ডির মান নেই। মনে রাখতে হবে স্যার এই অঙ্কের জন্য বোড়াতে ডির মান সব সময় স্যার আমাদের 10 মিলিমিটার ধরে নেওয়া লাগবে। 10 মিলিমিটার মানে আমাদের এখানে যে রডটা ব্যবহার করা হচ্ছে রডের ব্যাস কত মিলিমিটার ধরে নিতে হবে, 10 মিলিমিটার ধরে নিতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্য, সেম কথা। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি আমাদের যদি হয়ে থাকে স্যার, তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে শুধুমাত্র দেখেন আমাদের যেহেতু স্যার একবার বলছে স্টিল আর একবার বলছে কি পিতল, তাহলে লিখবেন স্যার অর্থাৎ স্টিলের জন্য স্টিলের BHN মানে ব্লেন্ড নেম টেস্ট। তাহলে এখন দেখেন BH এর সূত্র কত 2P বাই পাই ডি ব্র্যাকেটে ডি মাইনাস বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার, তাই তো? যেহেতু আমি স্টিলের জন্য বলছি তাহলে এখানে লিখবো স্যার PS, এখানে লিখবো DS, আর কোনো কিছু না, ঠিক আছে? PS আর কত DS। ওকে, তাহলে এখন তাহলে 2 ইন্টু PS এর মান কত, PS এর মান হলো 2500, দিলাম আমি 2500 বাই পাই ডি মানে কত ধরেছি আমি 10 ইন্টু 10 মাইনাস রুট ওভার 10 এর স্কয়ার মাইনাস ডিএস এর মান কত, ডিএস এর মান হলো 5.5, তাহলে 5.5 তার কত স্কয়ার। বাস এটাকে ক্যালকুলেশন করব, আমাদের অ্যান্সার করে দেবে। কিন্তু ক্যালকুলেশনটা আমরা কি করে করব এটা কিন্তু আমাদের একটা বড় একটা বিষয় হয়ে দাঁড়াবে, ঠিক আছে? ক্যালকুলেশন করার জন্য আমরা আগে এই ভিতরটুকু করে নিব। প্রথম কত লিখবো স্যার 10 এর স্কয়ার মাইনাস 5.5 তার স্কয়ার সমান সমান যা আসবে তারা কি করব রুট দিব। রুট করার পরে যা হবে সেটা এটুকু আগে করে নিব। তাহলে 1.65, তাহলে এটুকু করার পরে কাছে 1.65, ওর সাথে আমরা এই দুটোকে গুণ দিব। গুণ কত স্যার পাই গুণ কত 10, তাহলে আমাদের নিচে বের হলো, আপনারা একবার করতে পারলে ভালো, আমাদের নিচে বের হলো স্যার 51.83। তাহলে উপরে আছে কত আমাদের, উপরেগুলো দেখি, তাহলে 2 ইন্টু 4 2500 ভাগ 51.83, ব্যাস এটা হচ্ছে স্যার 96.46, স্যার 96.46, ঠিক আছে স্যার? আপনি একবারে করতে পারেন, আমি প্রথম নিচেটা আগে কিন্তু এইটুকু করে নিতে হবে আগে রুটের ভিতরে, তারপর রুটের ভিতরে যা বেরোবে তার থেকে 10 মানে 10 টাকা সেটা বিয়োগ করতে হবে, বিয়োগ করে এটার সাথে গুণ করে আমরা হয়েছিল 51 কত সামথিং, উপরেটা ভাগ নিচেটা দিলে আমাদের অ্যান্সার কিন্তু বেড়ে গেল, ঠিক আছে? ওকে, আর এর কোনো কিন্তু একক হবে না, এটা হচ্ছে স্যার কাজ স্টিলের জন্য, আর এবারে বিয়োগের কাজ জন্য স্যার আপনি পিতলের জন্য, স্যার পিতলের জন্য, ঠিক আছে? পিতলের জন্য, তো পিতলের জন্য BHN একই কথা, সূত্র একই 2P বাই কত পাই ডি ডি মাইনাস রুট ওভার ডি স্কয়ার মাইনাস ডি স্কয়ার। কিন্তু এখানে কথা হচ্ছে যে পি যেটা আমি পিতলের জন্য করছি তাহলে লিখবো কত পিবি, পি কত লিখবো আমরা বি লিখবো, তাই না? এখানে কত লিখবো আমরা বি লিখবো। ওকে, ব্রোঞ্জ। ওকে, তাহলে 2 ইন্টু পিবির মান কত, পিবির মান হলো আমাদের কত 500, এই দিলাম আমি 500 বাই পাই ইন্টু ডি মানে কত 10, তাহলে 10 মাইনাস রুট ওভার 10 এর স্কয়ার মাইনাস 4.8 এর তার কত স্কয়ার, ঠিক আছে? ব্যাস আমরা আগে নিচেটাকে ক্যালকুলেশন করে নিব। তাহলে কত স্যার 10 এর স্কয়ার মাইনাস 4.8 তার স্কয়ার, একে যা আসবে একে কী করবো রুট করব, রুট করে 10 থেকে এটা বিয়োগ করতে হবে, 10 থেকে এটা কী করতে হবে বিয়োগ করতে হবে, বিয়োগ করে এর সাথে গুণ করতে হবে, ঠিক আছে? পাই গণিতক 10। ওকে, এটা হচ্ছে 38.32, হ্যাঁ এটা মনে রাখলাম 38.32, তাহলে 2 ইন্টু 500 সমান ভাগ 38.32, এটা মান বেরিয়েছে স্যার 26.09। ওকে স্যার, এই ছিল স্যার আমাদের 15তম অধ্যায়ের অঙ্ক।
ঠিক আছে স্যার, এখানে একটা বের করতে পারে, দুইটাও বের করতে বলতে পারে কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে আশা করা যায় স্যার আমাদের সমস্ত অঙ্ক সলভ। শুধুমাত্র এর আমাদের এই যে স্যার এই প্রমাণটা আছে, এই প্রমাণটা শুধু বাকি আছে, প্রমাণটা করাই দিচ্ছি, প্রমাণটাও দেখে নেন, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের 15তম অধ্যায় একটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ আছে স্যার, BHN এর প্রমাণ, মানে ব্রেনল্যান্ড টেস্টের একটা প্রমাণ। এই প্রমাণটা একটু খেয়াল করি স্যার। এই প্রমাণটা খেয়াল করতে গেলে মনে করেন স্যার এটা একটা স্যার আমাদের রড, মানে রডের ব্যাস। আমি কিন্তু ধরেন একটা রড আমি এখান থেকে দেখতেছি, একটা রডের ব্যাস। এখন আমরা দেখেন এই টোটাল রডের ব্যাসটাকে আমরা কি বলবো স্যার? ডি বলবো। কি বলবো? রডের ব্যাসটাকে কি বলবো? ডি বলবো। এখন এই রডকে স্যার আমরা মিডিল থেকে একটু আলাদা করে নিব। দেখেন এই মিডিল থেকে আমাদের এই অংশটাকে আলাদা করে নিলাম, তাহলে আমাদের টোটাল রডের ব্যাসটা হলো ডি। এখন স্যার এই রডের আমরা যে কোনো একটা অংশকে আমরা ধরে নিলাম, নেওয়ার পরে স্যার এখান থেকে স্যার এটা কিন্তু স্যার আমার ব্যাসার্ধ, তাই না? আমি বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যা পর্যন্ত যে বাহুগুলো স্পর্শ করে তাকে আমরা কি বলি? ব্যাসার্ধ বলি। তারপর এটুকু আমাদের ব্যাসার্ধ। এ করার পরে এখন দেখেন আমাদের এই যে অংশটুকু আছে, এই যে অংশটুকু, এর যে একটা পুরুত্ব, এর পুরুত্বকে আমরা বর্ণনা করলাম কত? টি। আর এই যে স্যার আমরা যে যতটুকু এই যে জ্যাটা আছে, এই যে জ্যা, এই জ্যার যে দূরত্ব, এটাকে ধরলাম আমরা ছোট হাতের ডি। টোটাল রডের ব্যাসটাকে বড় হাতের ডি, আর এই যে ছোট ড্যাং এটাকে আমরা সাপ বলতেছি, মানে ছোট একটা অংশ, এটা সাপ বলতেছি। সাপের ব্যাসটা হলো ছোট হাতের ডি। ওকে, তাহলে এটা দিলাম ও, এটা হলো এ বি, এই বিন্দুকে দিলাম সি, আর এটা দিলাম আমরা কত? ডি। ক্লিয়ার এতটুকু? তাই এখানে দেখেন, তাই আমি বললাম স্যার পি হলো প্রযুক্ত বল, মানে আমাদের রডের যখন টেস্ট করতে হবে তখন প্রযুক্ত বল দিতে হবে। তা পি হলো আমাদের প্রযুক্ত বল, ডি হলো স্যার বলের ব্যাস, মানে রডের ব্যাস হলো বড় হাতের ডি, আর ছোট হাতের ডি হলো সাপের ব্যাস, মানে এই যে স্যার এই যে অংশটুকু, এই ব্যাস কত? ছোট হাতের ডি। আর টি হলো কি? সাপের পুরুত্ব, এই যে অংশটুকু, এই যে সাপ, মানে এটুকুর ব্যাস হলো ছোট হাতের ডি, আর এটুকু হলো স্যার পুরুত্ব হলো ছোট হাতের টি। ক্লিয়ার? ওকে, এখন স্যার আমাকে দেখতে হবে এই যে অংশটুকু আছে আমাদের কিন্তু সিডি অংশ নিয়ে কাজ হবে। হ্যাঁ, তাহলে এখন ডিটা এই পাশে লিখি। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এই সাপের ক্ষেত্রফল কতটুকু হবে? দেখেন লিখবেন অতএব সাপের ক্ষেত্রফল। আচ্ছা, আমি বলছিলাম বৃত্তকার সেকশনে যার পুরুত্ব দেওয়া থাকবে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো পাই ডিটি, পাই ডিটি। ঠিক আছে, পাই ডিটি। তাহলে এটা সাপের ক্ষেত্রফল হবে কত স্যার? পাই ডিটি, পাই ডিটি। ওকে, এটা হলো সাপের কত? ক্ষেত্রফল। এখন আমার মূলত দরকার এখান থেকে স্যার সিডি বাহুর মানটা বের করা। কার মান বের করা? সিডি বাহুর মানটা আমার বের করা। এখন সিডি বাহুর মানটা আমরা কি করে বের করব এবার একটু খেয়াল করতে হবে আমাদের। ওকে, তাহলে এখন দেখেন এই থেকে সিডি যা, এখানে টিও কিন্তু তাই। আমি লিখবো অতএব টি সমান সমান সিডি। একটু বুঝবি ভালো করে, এই যে টি মানে পুরুত্বটার মান বের করবো, আর টিও যা কত? সিডিও তাই। এখন যদি এইখান থেকে এই পর্যন্ত টোটাল বাহুর যদি এরকম যদি হয়, এটা হলো ও, এটা কত? সি, এটা কত? ডি। আমার স্যার এইটুকুর মান দরকার। এখন দেখেন টোটাল, তাহলে টোটাল মনে করেন 10 আর এইটুকু আছে 5। তাহলে আমার কথা হচ্ছে আমার এইটুকু দরকার। তাহলে আমরা কি করবো? এই 10 থেকে 5 বিয়োগ করব, তার মানে ওডি থেকে ওসি বিয়োগ করব। ঠিক আছে, তাহলে টি সমান আমরা কত বলতে পারি? টোটাল কত? ওডি। তাহলে ওডি মাইনাস কত? ওসি। আমি কিন্তু এই জিনিসটা কিন্তু বলতে পারি না? ওকে, এখন স্যার আমরা এইখানে এবার আরেকটা জিনিস বুঝেন। তাহলে আমাদের এটাকে ধরেন 1 নম্বর সমীকরণ রাখলাম। এবার দেখেন এখানে আমাদের কত আছে? আমাদের দেখেন ওডি একদম উপর থেকে নিচ পর্যন্ত, এটা কিন্তু স্যার বৃত্তের কত স্যার? ব্যাসার্ধ, তাই তো? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখতে পারবেন, আপনি লিখবেন ওডি সমান সমান কত স্যার? ওডি সমান সমান কত? d/2। কিন্তু ওডি সমান সমান কি/2? d/2, মানে ডি মানে কত? ব্যাস। আমরা জানি কি একটা বৃত্তের টোটাল ব্যাস কত? ব্যাস কত? ডি। কিন্তু আমি নিচ্ছি কত? এখান থেকে এতটুকু, তাই তো? তাহলে d/2 মানে কি? ডির অর্ধেক। টোটাল যদি ডি হয়, টোটাল যদি কত হয়? ডি হয়, তাহলে আমি নিচ্ছি কোন? এখান থেকে এতটুকু, তাই না? এখান থেকে এতটুকু, তাহলে কত? d/2, কত? 2, মানে ব্যাসার্ধ। ওকে, তাহলে লিখবেন স্যার এখন আমাদের যেটা বিষয়টা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ত্রিভুজ ধরবো, ও এ সি। একটা ত্রিভুজ ধরেন, ত্রিভুজ ও এ সি হতে, এখন স্যার আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ও এ সি মানে এই জিনিসটা বুঝছেন তো? টি, এই যে টি মানে সিডির মান কত? মানে ওডির থেকে এসি বাদ দিলে সিডি পাবো, পেয়ে গেলাম। আর ওডি মানে কত স্যার? বৃত্তের ব্যাসার্ধ মানে কত? d/2। ওকে, আচ্ছা,
এখন স্যার আমরা কত দিলাম ত্রিভুজ এ ও এসি, ত্রিভুজ ও এসি, তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। তাহলে অতিভুজ স্কয়ার, দেখেন এটা যদি আমার সমকোণ হয় তাহলে এটা হলো অতিভুজ, এটা লম্ব, এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, এটা কত স্যার অতিভুজ, এটা কত স্যার আমার লম্ব, আর এটা কত স্যার আমার ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ কত ও এ, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, লম্ব কত সিডি, সরি ওসি, লম্ব ওসি স্কয়ার প্লাস ভূমি কত এসির স্কয়ার, এই যে স্যার এসির স্কয়ার, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমার মূলত বের করতে পারলে ওসির মানটা, কার মান বের করবো, ওসির মান বের করবো। তো ওসি স্কয়ারটা থাকলো, এটা প্লাস এ বিষয়ে মাইনাস, তাহলে ও এ স্কয়ার মাইনাস এসির স্কয়ার, ঠিক আছে। আর স্কয়ার বেশি রুট হয়ে যাবে, দিলাম রুট। তাহলে ও এর মান কত স্যার, ও এ, দেখেন ও এ কিন্তু স্যার বৃত্তের ব্যাসার্ধ, ও এ কিন্তু স্যার বৃত্তের ব্যাসার্ধ, তার ব্যাসার্ধ মানে কিন্তু স্যার এটার মানও কিন্তু স্যার ডি/2, বুঝছেন কথা। ও এর মান কত বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমি এখানে লিখতে পারি স্যার ডি/2 তার কিন্তু স্কয়ার মাইনাস এসি, এসি দেখেন এসি, এখন দেখেন এইখান থেকে এইটুক যদি, এখান থেকে এইটুক যদি স্যার ডি হয়, দেখেন এখান থেকে এইটুক যদি ডি হয় তাহলে এখানে এতটুকু কত ডি, ছোটতে ডি/2, দেখেন এই টোটালটা কত ডি যদি হয়, টোটাল ডি যদি হয় তাহলে এতটুকু আমি কি ডি/2 লিখতে পারি কি না, অবশ্যই পারি। তাহলে এসি সমান বলতে পারি কত ছোট হাতের ডি/2 তার কত হোল স্কয়ার সমান সমান, অবশ্যই স্কয়ার তো আর এখন আর নাই, কারণ স্কয়ার তো বেশি রুট হয়ে গেছে, তাই না। ওকে, ঠিক আছে, এবার একটু খেয়াল করেন। এখন স্যার স্কয়ার, এখানে স্যার আপনার রুটের জায়গায় আপনার রুট থাকলো, তাহলে ডি এর স্কয়ার করলে ডি স্কয়ার, আর 2 এর স্কয়ার করলে কত হয় 4 মাইনাস ডি এর স্কয়ার করলে ডি স্কয়ার, 2 এর স্কয়ার করলে কত হলো 4, আর ওপাশে কত হচ্ছে স্যার ওসি। ওকে, এখন এই দুটো থেকে আমরা কি করতে পারি, 1/4 কিন্তু কমন নিতে পারি। তাহলে 1/4 যদি আমরা কমন নেই তাহলে বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার সমান কত ওসি। আচ্ছা, এখন যদি আমরা 4 এর যদি রুট করি তাহলে কত হবে 1/2 হবে, 4 এর রুট করলে কত 1/2, তাহলে রুট ওভার বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার সমান কত স্যার ওসি। এন্ড ওসির মান আমরা পেয়ে গেলাম, এন্ড ওসির মানটা এখন আমরা কোথায় বসাই দেবো, এইখানে বসাই দেবো, ঠিক আছে। এবার মান, তাহলে আমরা এখন লিখতে পারি যে ওডি আর ওসি, আমি কিন্তু আমাদের ওডির মান দরকার ছিল আর ওসির মান দরকার ছিল, এখন ওডি এবং ওসির মান আমরা এই 1 নম্বর সমীকরণে এখন আমরা কি করব বসাই দিব, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব স্যার, এই যে স্যার ওছি, তাহলে ওছি আর ওডি, এই যে স্যার ওছি আর ওডি, ওডির মানটা কোথায় বসাবো 1 নং বসাবো, ওছি এবং ওডি এর মান 1 নং এ বসিয়ে, 1 নঙ্গে কি স্যার বসিয়ে 1 নঙ্গে বসাই দেন, তাহলে টি সমান সমান ওডির মান কত ডি/2, ওডির মান কত ডি/2, খেয়াল করছেন এই ওডির মান কত, ওডির মান কত ডি/2 মাইনাস মাইনাস ওসির মান কত, ওসির মানে টোটালটা, তাহলে 1/2 রুট ওভার বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার, ঠিক আছে না। ওকে, তাহলে এই যদি হয় সাথে আমাদের কার মান স্যার টির মান। এখন দেখেন এখান থেকে কিন্তু আমাদের হাফ যদি কমন নিতে হয়, হাফ কিন্তু কমন নেওয়া যায়, তাহলে হাফ যদি কমন নেই তাহলে বড় ডি মাইনাস রুট ওভার বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার, তো দেখেন পুরো মানে কিন্তু একটা অংশ কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমাদের কেন উপরে কিন্তু 2p কিন্তু এখনো তৈরি হয় নাই, তাহলে এখন আমাদের এখানে একটা সূত্র আছে, সূত্রটা একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে অতএব BHN, এই যে ব্রেনের হার্ডনেস টেস্টের আমাদের একটা সূত্র আছে, সূত্রটা কি বলেন তো স্যার, P/A, মানে কি আপনি প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই কত ক্ষেত্রফল। এখন প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল যদি দেন তাহলে প্রযুক্ত বল হলো P, আর দেখেন আপনার ক্ষেত্রফল কত লিখছিলেন স্যার, এখানে ক্ষেত্রফল হলো A সমান পাই ডিটি, তাহলে যদি পাই ডিটি আমি যদি লিখি, একটা জিনিস খেয়াল করেন, তো পি জায়গায় আমার পি থাকলো, পাই জায়গায় পাই, ডি জায়গায় ডি, আর টির মান কত, এখন টির মান এই যে স্যার আমি পেয়ে গেছি, দেখেন টির মান আমি এই যে পেয়ে গেলাম না, টির মান কিন্তু আমি পেয়ে গেছি কত স্যার, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি, তাহলে এখানে কত স্যার হাফ ব্র্যাকেটে ডি মাইনাস রুট ওভার বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার, ঠিক আছে। এখন শুধুমাত্র দেখেন এই হাফটা, এটা 1/2 আছে আর উপরে গেলে শুধু 2 হয়ে যাবে, দেখেন প্রমাণ শেষ। এই 1/2 এটা যদি উপরে উঠে যায় মানে এটা কি হরে আছে 2, এটা যদি গুণ করে তাহলে আপনার লবে চলে যাবে, তাহলে কত হবে 2p বাই কত পাই ডি বড় ডি মাইনাস বড় ডি স্কয়ার মাইনাস ছোট ডি স্কয়ার। স্যার দেখেন এই ছিল স্যার আমাদের এইখানে জিনিসটা কিন্তু বুঝেন ভালো করে, BH এর সূত্র কত P/A,
তাহলে পি জায়গায় পি থাকলো, এ মানে কত, এ মানে ক্ষেত্রফল কত, পাই ডিটি, পাই ডি আমরা আগে করে নিয়েছি, পাই ডিটি, তাহলে পাই ডি এখানে থাকলো, আর টির মান কোনটা, টির মান আমরা বের করে নিলাম, ব্যাস টির মান এখানে বসাই দিলাম, যেহেতু এটা হাফ উপরে গেলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, ব্যাস এটা হলো আমাদের টোটাল প্রমাণ। ঠিক আছে স্যার, সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ? তাহলে এই ছিল স্যার আপনাদের সকল অধ্যায়ের সকল সলিউশন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর যেহেতু আগামী এই সেমিস্টারে আপনাদের সাথে আমার আপাতত ক্লাস শেষ, তাহলে আগামী সেমিস্টারে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।